প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের আমি সেশন নিব হচ্ছে রসায়ন বিদ্যার উপর, এবং আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগ এবং জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, আর একই সাথে জৈব যৌগের বৈশিষ্ট্য বা অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো আমরা জানবো। আসলে তার আগে বলে রাখা দরকার, এই যে কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যা, এটার দুইটা পার্ট। একটা হচ্ছে জৈব রসায়ন আর একটা অজৈব রসায়ন। তো এতদিন আমি যেই ক্লাসগুলো নিয়েছিলাম এগুলো ছিল সব অজৈব রসায়নের উপর। তবে অজৈব রসায়ন শেষ হয় নাই সিলেবাস, তিনটা পার্ট শেষ করেছি, আরো দুইটা পার্ট আছে। আমি ভাবলাম যে অজৈব রসায়ন তো একবারেই, সরি, জৈব রসায়ন তো একবারেই ধরা হয়নি, সেজন্য জৈব রসায়নটা শুরু করতেছি। তো প্রথমে আমরা দেখি যে জৈব যৌগ কোনগুলো। আপনারা যদি একটু খেয়াল করেন, এতদিন যে ক্লাসগুলো করেছিলাম ওখানে যত ধরনের যৌগ ছিল, ওখানে যৌগের অন্তর্ভুক্ত মৌলগুলো ছিল কিন্তু বিভিন্ন ধরনের মৌল ছিল। আর জৈব যৌগের ক্ষেত্রে সাধারণত আহ, যত যৌগ থাকবে সবগুলোর মধ্যে কমন মৌল থাকবে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও আরো অন্যান্য মৌল থাকতে পারে। তো আমরা যদি বুকিশ ভাবে বলতে যাই, তাহলে যে যৌগগুলো অণু যা কার্বন দ্বারা গঠিত, ওই যে বললাম কার্বন থাকতে হবে, এবং যা অন্যান্য পরমাণুর সাথে যুক্ত থাকে। অন্যান্য পরমাণু বলতে কার্বনটা কমন, তার সাথে যুক্ত থাকতে পারে হাইড্রোজেন, থাকতে পারে অক্সিজেন, থাকতে পারে নাইট্রোজেন। এইভাবে যে যৌগগুলো হবে এগুলো সবই হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যে হাইড্রোকার্বন জাতীয় যে যৌগগুলা, এগুলো সবই হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ সাধারণত জীবন প্রক্রিয়ার সাথে যুক্ত যৌগ, অর্থাৎ জৈব যৌগের বেশিরভাগই হচ্ছে কোনো জীবাশ্ম থেকে উৎপন্ন যৌগ হয়ে থাকে, অথবা দেখা যায় খনিজ কিছু যৌগ আছে যেগুলো হাইড্রোকার্বন জাতীয় যৌগ। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন মিথেন গ্যাস। মিথেন গ্যাস তো খনি থেকে পাওয়া যায়। মিথেন গ্যাস মানে হচ্ছে যে গ্যাসটা এই যে আমরা রান্নার কাজে ব্যবহার করি, মিথেন গ্যাস। ওই মিথেন গ্যাসেরও কিন্তু মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। তো আমি যেটা একটু আগে বললাম যে খনিজ কিছু যৌগ আছে যেগুলো হাইড্রোকার্বন জাতীয় যৌগ, ওইগুলো জৈব যৌগের অন্তর্ভুক্ত। তো তার মধ্যে প্রধান শ্রেণী হিসেবে সব জীবন্ত বস্তুর মধ্যে পাওয়া যায় এই ধরনের জৈব যৌগগুলোকে যদি আমরা ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে চারটা ক্যাটাগরি পাওয়া যায়। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই চারটা ক্যাটাগরিতে আহ জৈব যৌগগুলোকে ভাগ করা যায়। তার মধ্যে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসও তার অন্তর্ভুক্ত, যেগুলো জীবাশ্ম জ্বালানির প্রধান উপাদান। জীবাশ্ম জ্বালানি মিন্স জীবাশ্ম থেকে যে সমস্ত পদার্থ জ্বালানি হিসেবে পাওয়া যায়। যেমন জীবাশ্ম মানে হচ্ছে জীব দেহের অংশ বিশেষ যদি মাটিতে দীর্ঘদিন বা দীর্ঘ সময় বা দীর্ঘ বছর যাবৎ মিশে গিয়ে থাকে, এবং ওগুলো থেকে আহ যে জ্বালানিগুলো পাওয়া যায়, যে জ্বালানি বলতে যেমন গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাস, তারপর হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় যৌগ, কিংবা ভিটামিন জাতীয় যৌগ, এগুলো সবই হচ্ছে জৈব যৌগের অন্তর্ভুক্ত। কারণ ওগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। জৈব যৌগ উদাহরণ হিসেবে আমরা বেনজোইক অ্যাসিড, সুগন্ধযুক্ত যৌগ। সুগন্ধযুক্ত যৌগ মিন্স হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ যত প্রসাধনী আছে মানে কসমেটিক্স, এগুলো সবই হচ্ছে জৈব যৌগের অন্তর্ভুক্ত। বেনজোইক অ্যালডিহাইড, প্রোপানোয়িক অ্যাসিড, বুটানোয়িক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, অ্যামাইন্স, হেটারোসাইক্লিক যৌগ, ভিউস, বেনজোইক অ্যাসিড এবং ডাইমিথাইল। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, এখন কথা বলবো না। তাহলে আহ, এই যৌগগুলো হচ্ছে জৈব যৌগের উদাহরণ। আমরা জৈব যৌগের তাহলে একটা বিষয় বুঝলাম যে যে সমস্ত যৌগগুলোর
মানে সোর্স যাই হোক না কেন, সেটা সোর্স বলতে আমি বলতে চাচ্ছি যে সেটা খনিজ হতে পারে, সরাসরি জীবদেহ থেকে হতে পারে, বা জীবাশ্ম থেকে হতে পারে। সেটা যাই হোক না কেন, এগুলোর মূল উপাদান হবে কি হাইড্রোকার্বন, মানে কার্বন এবং হাইড্রোজেন জাতীয় যৌগ। কার্বন এবং হাইড্রোজেন জাতীয় যৌগ মিন্স কিন্তু আবার আলাদা আলাদা হবে না, মানে যেখানে হাইড্রোজেন এবং কার্বন একসাথে যুক্ত থাকবে। তো জৈব যৌগকে যদি আমরা ভাগ করি, তাহলে এই 5টা ভাগে ভাগ করা যায়: হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। হাইড্রোকার্বন যেসব জৈব যৌগ শুধু কার্বন ও হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত, আহ, তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। নাম দেখে বোঝা যাচ্ছে হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আছে এবং কার্বন আছে। আমি একটু আগে এক্সাম্পল হিসেবে বলেছিলাম মিথেন, মিথেন গ্যাস, যেমন এটার সংকেত হচ্ছে CH4, মানে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোকার্বন যৌগ মানে হচ্ছে যেগুলার মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। তারপর আছে যেমন ইথেন C2H6, ইথিলিন C2H4, এসিটিলিন C2H2। এগুলো প্রত্যেকটাই হচ্ছে হাইড্রোকার্বন এবং জৈব যৌগ। তাহলে এটা একটা ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে হাইড্রোজেন এবং কার্বন বিদ্যমান থাকবে। অ্যালকোহল, অ্যালকোহল জাতীয় যত পদার্থ আছে আহ, সবই হচ্ছে জৈব যৌগ। তার মানে অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপ মিন্স হচ্ছে ওএইচ, অর্থাৎ যে সকল যৌগে ওএস এটাকে একটা মূলক বলা হয়। ওএস এটা একটা মূলক, অর্থাৎ যদিও এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন একসাথে যুক্ত আছে, এবং একসাথে যুক্ত থাকলেও এটা একটা মূলকের ন্যায় আচরণ করে। অর্থাৎ যখন যুক্ত হয় অন্য কোনো মৌলের সাথে, তখন এটা একটা পরমাণু নিয়ে আচরণ করে, যদিও এখানে দুটো পরমাণু আছে, একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, এবং এটাকে বলা হয় হাইড্রক্সিল মূলক। তো এই হাইড্রক্সিল মূলক যদি অ্যালকেনের কোনো যৌগের সাথে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় অ্যালকোহল। তো এটার সাধারণ সংকেত হচ্ছে আর, এইচ হচ্ছে অ্যালকেন, আর মানে রেডিক্যাল, অর্থাৎ আর এর জায়গায় আহ, যে কোনো যৌগের সংকেত থাকতে পারে। সেটা হতে পারে যে CH2 অথবা C2H4 এরকম। তাহলে আর মানে হচ্ছে রেডিক্যাল, অর্থাৎ যে কোনো যৌগ তার সাথে আরো একটা হাইড্রোজেন। এখন বলা হচ্ছে এটা হচ্ছে অ্যালকেন যৌগ। এই অ্যালকেন যৌগ থেকে এই যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে যদি ওখানে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয়, ওই যে ওএস মূলকটা যদি যুক্ত হয়, তখনই ওটা হয়ে যাবে কি আর এস এর পরিবর্তে আর ওএস। আর মানে তো বললাম যে ওখানে যে কোনো যৌগ হতে পারে, যেমন CH2 অথবা C2H4 অথবা C3H6 এরকম। তাহলে তার সাথে ওএস মূলকটা যুক্ত থাকবে, তখন এটা হয়ে যাবে অ্যালকোহল। এখন এটা কোন ধরনের অ্যালকোহল, এটা নির্ভর করবে হচ্ছে ওই যে আর, আর এর জায়গায় কি যৌগটা আছে ওইটার উপর নির্ভর করবে। যেমন যদি এটা হয় CH3OH, তখন এটা হবে মিথাইল অ্যালকোহল। কারণ মিথেন হচ্ছে CH4। ওই যে আমরা উপরের লাইনে যদি তাকাই, মিথেন মানে CH4। তো ওই CH4 থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই দিয়ে ওখানে ওএস যুক্ত হবে। তাহলে একটা হাইড্রোজেন সরাই দিলে কি হবে? CH3। তাহলে CH3 আর তারপর যুক্ত হলো ওএস, CH3OS। এটা হবে তখন মিথাইল অ্যালকোহল। এই যে মিথেন থেকে মিথাইল অ্যালকোহল, সংক্ষেপে এটাকে মিথানলও বলা হয়। আবার ঠিক একইভাবে যেমন ইথেন হচ্ছে C2H6, তাহলে ওখানে একটা হাইড্রোজেন যদি সরাই দেওয়া হয়, তখন হবে C2H5। আর একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে কি যুক্ত হবে? ওএস মূলকটা যুক্ত হবে, ওই যে অ্যালকোহলের মূলকটা। তখন এটা হয়ে যাবে C2H5OS। তার মানে ইথেন থেকে হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। তাহলে মিথেনের একটা হাইড্রোজেন সরে গিয়ে যখন অ্যালকোহল মূলক ওএস যুক্ত হয়, তখন হয়ে যাবে মিথাইল অ্যালকোহল। ইথেন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে যখন ওএস অ্যালকোহল মূলক যুক্ত হবে, তখন এটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল বা ইথানল।
মিথেন মিথেন থেকে যেটা মিথাইল অ্যালকোহল হবে সেটার আরেকটা নাম হচ্ছে মিথানল। তো তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার যে ওএস যুক্ত থাকলে জৈব যৌগে তখন এটা হয়ে যাবে অ্যালকোহল জাতীয় পদার্থ। এখন এই যে অ্যালকোহল, অ্যালকোহল মানে হচ্ছে মদ। এই যে যারা নেশা করে মদ খায়, আহ ওইটা অ্যালকোহল। এখন এটা কোন অ্যালকোহল? ওটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, C2H5OS। ইথাইল অ্যালকোহল ওটা হচ্ছে নেশা করার জন্য যে মদ, সেই মদ বা ইথানল। এখন আপনারা বলতে পারেন যে তাহলে মিথাইল অ্যালকোহল ওটা দিয়ে কি নেশা করা যায় না? হ্যাঁ যায়। মিথাইল অ্যালকোহল এটা মিথেন থেকে মিথাইল অ্যালকোহল, বাট এটা ইথাইল অ্যালকোহলের চেয়ে একটু বেশি তিতা হবে। এবং এটা মানে সব মদই হচ্ছে স্টোমাকের জন্য ক্ষতিকর, বাট খাওয়ার উপযোগী করে তৈরি করা হয় ইথাইল অ্যালকোহলকে। বাট মিথাইল অ্যালকোহল এটা খাওয়ার উপযোগী না, কিন্তু এটা হচ্ছে একটা ওই যে বার্নিশ করে যে স্প্রিট, ওই স্প্রিট, এবং ওইটাও কিন্তু অনেকে খেয়ে ফেলে। কারা খায়? ওই যে রিক্সা ড্রাইভার বা অনেকে বস্তিতে থাকে যারা মানে বেশি টাকা দিয়ে খাওয়ার মদ কিনতে পারে না, ওরা একটু সস্তায় ওই যে মিথাইল অ্যালকোহল বা স্প্রিট যেটা, ওটা কিনে খেয়ে ফেলে, খায়। তারপর দেখা যায় নেশা ঠিকই হয়, কিছুদিন পর দেখা যায় যে ওই যে পাকস্থলীতে ক্যান্সার হয়ে গেছে। তো কাজেই এই মিথাইল অ্যালকোহল বা অনেকে যে এখন খায় না, বাবা খায়, দাদা খায়, কি কি জানি খায়, বাবা দাদা খালা যা আছে সব এগুলো দিয়ে নেশা করে। এগুলো কিন্তু আলটিমেটলি প্রত্যেকটাই হচ্ছে জৈব যৌগ, এবং প্রত্যেকটা নেশা করার মতো যেই যৌগগুলো আছে অ্যালকোহল মূলক থাকবে। বাট এগুলোর ক্যাটাগরি হচ্ছে এরকম, এই যে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল আছে, বিউটাইল অ্যালকোহল আছে, হ্যাঁ, হেক্টাইল অ্যালকোহল আছে। ইভেন এই যে অকটেন গাড়িতে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, ওইটা অকটেন যেটা, ওইটা হচ্ছে C8H, C8H15OH। এটা হবে অকটাইল অ্যালকোহল। কেউ যদি ওইটাও খায়, ওইটা খেলেও কিন্তু নেশা হবে। কিন্তু কথা হচ্ছে যে ওটা তো ফুয়েল, ওটা খেলে নেশা হবে ঠিকই, কিন্তু দেখা যাবে এক সপ্তাহ পরেই ওই ব্যক্তি মারা যেতে হবে, মানে তার স্টোমাক শেষ হয়ে যাবে। বাট ওটাও কিন্তু মদ। এখন এটা হচ্ছে ক্যাটাগরি, ওটা খাওয়ার উপযোগী না। তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কমনলি, যে ওএস মূলক যুক্ত থাকলে সেটা অ্যালকোহল বা মদ্য জাতীয় পদার্থ হবে। এখন আপনাদের জেনে রাখা দরকার, আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিনে আরএস নামক একটা পদার্থ ইউজ করি, বা অনেকে বলে যে হোমিওপ্যাথিক ইয়ের মধ্যে, ওষুধের মধ্যে হচ্ছে অ্যালকোহল আছে। আসলে অ্যালকোহল মিন্স হচ্ছে যে রেকটিফাইড স্পিরিট, আরএস মানে রেকটিফাইড স্পিরিট। ওইটা কিন্তু ওই সেম, এই যে ওএস মূলক যুক্ত পদার্থই। এখন ওইটা কেন ব্যবহার করা? এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো ক্ষতিকর, এটা তাহলে ওখানে কেন ব্যবহার করা? ওটাকে ওখানে ব্যবহার করা হয়েছে আহ, আমরা যেহেতু ডিস্টিলড ওয়াটার ইউজ করি ডাইলেশনের জন্য, মেডিসিন ডাইলেশনের জন্য। তো সেখানে ওই ডিস্টিলড ওয়াটারটাকে আরো পিউরিফাই করার জন্য, এবং কোনো জার্ম থাকলে সেটাকে যাতে আহ জার্মটাকে যাতে নষ্ট করে দিতে পারে, সেই জন্য আসলে এই আরএস বা রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহলটা ইউজ করা হয়। এটা কিন্তু এমন না যে আনন্দ আনন্দে খাওয়ার জন্য ওখানে ব্যবহার করা হয়, কারণ আমরা তো জানি যে অ্যালকোহল হচ্ছে ক্ষতিকর। তো তাহলে এটা কেন আমরা ব্যবহার করবো ওখানে? এবং এটা অনেক অ্যালোপ্যাথিক ডাক্তাররাও বলে আমাদেরকে, তারপরে অনেক সাধারণ মানুষও বলে যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অ্যালকোহল আছে। এটা মানে ওরা যতই বলুক না কেন, অ্যালোপ্যাথিক সিরাপের মধ্যে অ্যালকোহল আছে। এবং আমার কথা বিশ্বাস না হলে, যেমন কাশির সিরাপ যে অ্যালোপ্যাথিতে আছে, আপনারা সিরাপের ওই বডিতে পড়ে দেখবেন, এই ইয়ের মধ্যে, প্রিপারেশনের মধ্যে, মানে কম্পোজিশনের মধ্যে দেখবেন ওখানে বলা আছে কত পার্সেন্ট অ্যালকোহল আছে। কারণ ম্যাক্সিমাম সিরাপ গুলোই হচ্ছে মিডিয়াম হিসেবে, ওখানে তো শুধু পানি দিলে হবে না, ওটাকে পিউরিফাই করতে হবে, এবং প্রিভেন্টিভ হিসেবে, প্রিভেন্টিভ না, আহ, এটাকে বলা হয় কি বলবো, মানে মানে ওই যে ফরমালিন যেমন মাছকে ইয়ে করে সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ যাতে ওখানে কোনো জীবাণু দ্বারা
ওটা নষ্ট না হয়ে যায় সেজন্য ইউজ করা হয়। এবং এটার অবশ্যই মাত্রা আছে যে কতটুকু মেডিসিনের সাথে কতটুকু পরিমাণ ইউজ করতে হবে। এখন যদি বেশি পরিমাণ ইউজ করা হয় তাহলে কিন্তু আর ওখানে ওটা ওই মেডিসিনের সেই গুণাগুণটা রক্ষা পাবে না। আহ, এবং এটা শরীরেও বেশি পরিমাণে ঢোকাটা ক্ষতিকারক হবে। তো এটা কোনো একটা সাবজেক্টে অলরেডি আমি এই টপিকটা ঢুকিয়েছি যে মানে অ্যালকোহল ব্যবহারের মাত্রাটা কেমন হওয়া উচিত। আর আরেকটা হলো আমি বলতে চাই সেটা হচ্ছে এই যেমন অনেক অ্যালোপ্যাথরা বলেন যে আমাদের ইয়েতে হচ্ছে রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল ইউজ করা হয়। তো অ্যালোপ্যাথিতে ইউজ করা হয় না? অবশ্যই ইউজ করা হয়। কারণ হচ্ছে এই যে ঔষধ অধিদপ্তর, সরকারি যে ঔষধ অধিদপ্তর, ওখানে একটা বছরে গভর্নমেন্টের পক্ষ থেকে মানে আহ, যত গ্যালন বা যত লিটার অ্যালকোহল বরাদ্দ থাকে তার বেশিরভাগই কিন্তু যায় হচ্ছে এই অ্যালোপ্যাথিক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে। আমাদের হোমিওপ্যাথিক ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অনেক কম পরিমাণেই যায়। তো কারণ নাইলে যে পরিমাণ গভর্নমেন্টের তরফ থেকে ওখানে বরাদ্দ থাকে এগুলো কি সব হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি নেয় নাকি? ওগুলো বেশিরভাগটা নেয় কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানি। তো তাহলে ওনারা বললে তো হবে না অ্যালোপ্যাথিক। এবং আমি তো বললাম যে প্রমাণস্বরূপ যে অনেক সাসপেনশন মানে যে সমস্ত ইয়ে আছে, সিরাপ আছে, ওগুলোর গায়ে আপনারা কম্পোজিশন পড়লে দেখবেন ওখানে যে কত পার্সেন্ট অ্যালকোহল আছে অ্যালোপ্যাথিক মেডিসিন। কাজে ওনারা বললে হবে না, একদম দেখে এটা প্রমাণ দেওয়া যাবে যে হ্যাঁ ইয়াতেও ব্যবহার করা হয়। বাট এটা ব্যবহার করা হয় এই জন্য না যে নেশা করার জন্য। এটা হচ্ছে বললাম তো প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, কিংবা জীবাণু নাশক হিসেবে ইউজ করা হয়। এবং অ্যালকোহলের জীবাণু নাশ করার ক্ষমতা আছে। এটার আরেকটা প্রমাণ হলো এই যে বেশি দিন হয় নাই এই যে করোনা ভাইরাস যে আক্রমণ করেছিল সারা বিশ্বব্যাপী, তখন আপনারা জানেন যে হ্যান্ড ওয়াশ ইউজ করা হতো। এবং হ্যান্ড ওয়াশে কি কি ছিল, হ্যান্ড ওয়াশের মধ্যে কিন্তু এই অ্যালকোহলই ছিল। এবং দেখা গেছে এক পর্যায়ে যখন হ্যান্ড ওয়াশের দাম বেড়ে গেছে তখন কিন্তু অনেকে এই যে রেকটিফাইড স্পিরিট আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার থেকে কিনে কিনে নিছে, যে ওটার সাথে কিছুটা পানি মিক্স করে ওটাকে হ্যান্ড ওয়াশ হিসেবে ইউজ করছে। তার কারণ হচ্ছে সে জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে। আমি মানে ক্লিয়ার কনসেপ্টটা আপনাদেরকে দিলাম। মানে এটা শুধু এতটুকু জানলেই হবে না যেটা ওষুধে ব্যবহার করতে হবে তাই ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় সেটাও জানতে হবে। আচ্ছা, তাহলে থার্ড টাইপটা হলো অ্যালডিহাইড। ঠিক আমরা যেমন দেখলাম ওখানে ওএস টা হচ্ছে অ্যালকোহলের মূলক, বা ওইটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এই জৈব যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল জাতীয় জৈব যৌগ। ঠিক অ্যালডিহাইড জাতীয় যৌগ কিনা সেটা বোঝার জন্য মূলকটা হচ্ছে সিএইচও। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের মধ্যে সিএইচও এই মূলকটা যুক্ত থাকবে তখনই বুঝতে হবে এটা হচ্ছে অ্যালডিহাইড টাইপ মূলক। এখন ঠিক ওখানে যেমন ছিল আর ড্যাশ দিয়ে ওএস। ওএস মানে কি? ওটা হচ্ছে মানে আমরা যেমন ওই যে মাথার চুল দেখে বুঝতে পারি যে এটা ছেলে না মেয়ে, ঠিক এরকম ডান পাশের মূলটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টাইপের জৈব যৌগ। ওখানে যেমন ওএস দেখলে আমরা বুঝতে পারি এটা অ্যালকোহল, ঠিক এখানে সি এইচ ও দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যালডিহাইড টাইপ জৈব যৌগ। আর আর মানে হচ্ছে সেখানে আহ মানে জৈব যৌগটা একটা কোন জৈব যৌগ। ওই যেমন ওখানে ছিল মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন এভাবে ছিল। ঠিক এখানেও আহ, কি হবে, সিএইচ ওটা হচ্ছে মূলক, কিন্তু প্রথম অংশে আর এর জায়গায় হচ্ছে আহ, এই ধরনের মানে জৈব যৌগটা উল্লেখ থাকবে। তো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যেমন ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড মানে হচ্ছে HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড। বা মিথানল। আপনাদেরকে আরেকটু বলে রাখি আহ, জৈব যৌগে জেনারেল টার্ম হচ্ছে একদম বেসিক যে যৌগ যেগুলো এগুলোকে বলা হয় অ্যালকেন যৌগ। অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে মিথেন, ইথেন, ওই যে কেন, মিথেন, ইথেন, প্রোপেন, সরি, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন এভাবে। তো ঠিক একইভাবে এখানেও কিন্তু মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হ্যাঁ, তারপরে হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, মানে আর এর জায়গায় হবে সব এই নেল। মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, হেক্সানেল, হেপ্টানেল,
অক্টানেল, এভাবে নানানেল, ডেকানেল। এইচ মানে প্রথম আর এর জায়গায় ওই পার্টটা থাকবে, আর দেন হচ্ছে যুক্ত হবে সিএইচও, মানে অ্যালডিহাইড মূলক। তাহলে প্রথম যৌগটা হবে এইচ মানে মিথানল, বা এটা আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক দ্বিতীয় যৌগটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে এসিটালডিহাইড, মানে CH3CHO, ওই CHO টা কমন থাকবে। তারপরে থার্ড হচ্ছে প্রোপানেল বা প্রোপিওনালডিহাইড, মানে CH3CH2CSO। তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে CH3CH2CH2CHO। এইভাবে আহ যৌগগুলা পরপর নামকরণ করা হয়। ফোর্থ হচ্ছে কিটোন। কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO, মানে ঠিক একইভাবে এই যে OH মানে অ্যালকোহল, CHO মানে হচ্ছে অ্যালডিহাইড, আর কিটোন হচ্ছে CO। তার মানে কার্বনের দুটি যুজ্যতায় এখানে কার্বন পরমাণু দ্বারা স্যাটিসফাইড, মানে হলো অক্সিজেন তার যোজনী 2, কার্বনের হচ্ছে 3টা যোজনী আছে, 2, 4, 6। তো এখানে যেহেতু অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, কাজেই এখানে কার্বনের 2 যোজনী ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে CO। তার মানে যে সমস্ত জৈব যৌগে CO যুক্ত থাকবে, আহ সেই যৌগগুলোই হবে হচ্ছে কিটোন টাইপের জৈব যৌগ। কার্বক্সিলিক অ্যাসিড যৌগ, তার কার্যকরী মূলক হচ্ছে COOH। COOH এটা যদি যুক্ত থাকে কোনো যৌগের সাথে, তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যৌগ, বা আরেকটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিডও বলা হয়, ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড আমরা যেমন আহ, যদি আমরা হেলথ সাইডে যাই, তাহলে কিন্তু আমরা অনেকে শুনি ফ্যাটি লিভার। হ্যাঁ, তারপরে ফ্যাটি লিভার মানে লিভারে এটুকু বোঝা যায় যে লিভারে চর্বি জমা হয়ে গেছে। ফ্যাটি অ্যাসিডটা কি আসলে? ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে এটা এমনিতে অ্যাসিড, বাট এটার মধ্যে ফ্যাট আছে, এই জন্য এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই ধরনের যৌগগুলা, তাহলে COOH এই মূলকটা যুক্ত থাকবে, সামনে তো আর থাকবেই। এক্সাম্পল হিসেবে যেমন প্রথম এটা হবে কি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড যৌগ। তাহলে আমরা 5 ধরনের জৈব যৌগ দেখতে পেলাম, মানে ক্যাটাগরি ওয়াইজ। এবং প্রত্যেকটা জৈব যৌগই হচ্ছে কিন্তু আমরা দেখছি যে হাইড্রোকার্বন যৌগ, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন কমন থাকবেই। তারপর হচ্ছে যে মূলক অনুসারে আমরা জৈব যৌগগুলোর টাইপ বা তার বৈশিষ্ট্য কি হবে সেটা বলতে পারি, বা তার নামকরণটা কি হবে সেটা আমরা বলতে পারি। তো আমাদের এখন জানা দরকার যে জৈব যৌগের বৈশিষ্ট্য কি ধরনের হয়। জৈব যৌগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর যে কাঠামো, কাঠামো বলতে যে গঠন, ওই গঠন একটু জটিল টাইপের হয়ে থাকে এবং উচ্চ আণবিক ওজন থাকে। অর্থাৎ জৈব যৌগের যে গঠন, গঠনটা যেহেতু জটিল, সেখানে অনেকগুলা পরমাণু থাকে, সেজন্য তাদের আণবিক ওজনও উচ্চ হয়ে থাকে। অর্থাৎ একটা জৈব যৌগের অণু মানে ওজনটা অনেক বেশি হবে অজৈব যৌগের চেয়ে। এগুলো জৈব দ্রাবকগুলিতে দ্রবণীয়, তবে বেশিরভাগ জলে অদ্রবণীয়। এটা কিন্তু খুব জোরালো একটা বৈশিষ্ট্য। জৈব যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, ওগুলো সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন আহ যদি আপনি ইয়ে নেন, ফর্মালডিহাইড, এটা পানিতে মিশালে আহ সহজে এটা মিশবে না। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে জৈব যৌগগুলো সাধারণত পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এখন যদি এটা আপনি অ্যালকোহলের মধ্যে ইয়ে করেন, এটা সহজে দ্রবীভূত হবে। এটা একটা জোরালো বৈশিষ্ট্য। এছাড়া এরা সমযোজী বন্ধন ধারণ করে, অর্থাৎ যখন জৈব যৌগগুলো তৈরি হয়, তখন আহ
মৌলগুলা, জৈব যৌগের অন্তর্ভুক্ত যে মৌলগুলা আছে এই মৌলগুলা একই যোজনী সম্পন্ন হয়ে থাকে, এই জন্য সমযোজী বলা হচ্ছে। তারা সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে বিল্ডিং ব্লক গঠন করে। আর প্রথমে আমরা জেনেছিলাম যে জৈব যৌগের উৎস সাধারণত জীবাশ্ম অথবা কোনো জীবদেহ অথবা খনিজ হয়ে থাকে। তো কাজেই এরা বিল্ডিং ব্লক গঠন করে কোথায়? জীবন্ত প্রাণীর দেহে। এগুলো গন্ধ, দ্রবণীয়তা, ঘনত্ব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মতো বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ আমরা যদি জৈব যৌগের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে যাই তাহলে বিষয়ভিত্তিক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ গন্ধের দিক থেকে যেগুলো অ্যারোমেটিক টাইপের হয়ে থাকে, অ্যারোমেটিক যৌগ মানে কসমেটিক টাইপের যৌগ হয়ে থাকে। তারপর দ্রবণীয়তার দিক থেকে বলতে হবে যে কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়। ঘনত্ব ডেন্সিটির দিক থেকে বলতে হবে যে সাধারণত জৈব তরল যদি হয় তাহলে এদের এদের ডেন্সিটি বেশি হয়। গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক সম্পন্ন হয়, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মানে এগুলা কিন্তু দাহ্য পদার্থ হয়ে থাকে। যেমন অ্যালকোহল, আপনি যদি মদের মধ্যে একটু আগুন লাগাই দেন দেখবেন যেগুলো জ্বলতেছে। স্পিড স্পিড বার্নার তো আছেই, আগুন এগুলো দাহ্য পদার্থ। হুম। তারপর যেমন আমরা দেখি এই যে অকটেন দিয়ে গাড়ি চালায়, হ্যাঁ, পেট্রোল, এগুলো কিন্তু সব জৈব যৌগ। এগুলো হচ্ছে জৈব যৌগের বৈশিষ্ট্য। এখন দেখি আমরা অজৈব যৌগ কি। খুব সহজ। প্রথমে আমরা বলছি যে জৈব যৌগগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোকার্বন যৌগ হবে, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে সেখানে। বাট অজৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন নাও থাকতে পারে, কার্বন হাইড্রোজেন বন্ধন নাও থাকতে পারে বা থাকবে না। এখানে অন্যান্য মৌলের সাথে যুক্ত যৌগ হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল কার্বন মনোক্সাইড, যেমন এখানে কার্বন এবং অক্সিজেনের যৌগ। কার্বন ডাই অক্সাইড, কার্বন এবং অক্সিজেনের যৌগ। কার্বনেট, কার্বন অক্সিজেনের যৌগ। কার্বাইড, কার্বাইড দিয়ে কি করা হয়? ওই যে ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়। এই যে এখন আমের সিজন, কার্বাইড দিয়ে পাকানো হয়, বা অন্যান্য ফলও কার্বাইড দিয়ে পাকানো হয়। সায়ানাইড, এটা কিন্তু খুব বিষাক্ত পদার্থ, মানুষ মেরেও ফেলা যায় সায়ানাইড দিয়ে। সিএন, সায়ানাইড, সংকেত হচ্ছে সিএন। সায়ানেটস, এটা উচ্চ মানে মৌল, উচ্চ পরমাণু বিশিষ্ট সায়ানাইড, ওটা হিসাবে সায়ানেটস। এবং হচ্ছে থায়োকায়ানেটস, এটাও সায়ানাইডের আরেকটা মানে যৌগ, জাস্ট এখানে পরমাণুর সংখ্যার পরিবর্তন এই। তাহলে আমরা দেখতেছি এখানে যদিও কার্বন আছে, প্রত্যেকটা যতগুলা নাম বললাম প্রত্যেকটাতেই কিন্তু কার্বন আছে, বাট হাইড্রোজেন নেই। মানে কার্বন অন্য মৌলের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা অজৈব যৌগের ক্ষেত্রে এটুকু বুঝলাম যে এখানে হাইড্রোকার্বন যৌগ হবে না, মানে হাইড্রোজেন এবং কার্বনের বন্ধন না, কার্বনের সাথে অন্য কোনো মৌলের বন্ধন হতে পারে। অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি? এরা সাধারণত আমরা দেখেছি যে জৈব যৌগে সমযোজী বন্ধন হয়ে থাকে। আর এই অজৈব যৌগে হচ্ছে আয়নিক বন্ধন হয়ে থাকে। আয়নিক বন্ধন মিন্স যে জলীয় দ্রবণে এরা আয়ন দিবে, পজিটিভ অথবা নেগেটিভ আয়ন দিবে, অর্থাৎ পোলার। এগুলো হচ্ছে পোলার যৌগ। পোলার মিন্স হচ্ছে প্লাস বা মাইনাস আয়ন দিতে পারে। এবং এরা খুব শক্তভাবে একত্রিত হয়, অত্যন্ত উচ্চ গলন এবং ফুটন্ত পয়েন্টের অধিকারী হয়। উচ্চ গলন এবং ফুটন্ত পয়েন্টের অধিকারী মানে হচ্ছে অনেক বেশি তাপমাত্রায় এরা গলে বা ফুটতে শুরু করে, কম তাপমাত্রায় পারে না। অজৈব যৌগের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো তাদের রং। আহ এরা অনেক সময় কালারফুল হয়ে থাকে যৌগগুলা, রঞ্জন, রঞ্জক পদার্থ আর কি। ট্রানজিশন মেটাল অজৈব যৌগগুলো যেমন উচ্চ রঙের হয়। আবার ডি ব্লক ইলেকট্রনের কনফিগারেশনের কারণে, এটা একটু আপনাদের কাছে জটিল মনে হবে। ডি ব্লক বলতে হচ্ছে চারটা ব্লক থাকে প্রত্যেকটা পরমাণুকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তার মধ্যে একটা ব্লক হচ্ছে ডি ব্লক। মানে খুব বেশি ব্যাখ্যা করা যাবে না, আপনাদের কাছে জটিল মনে হবে। এটুকুই জানেন যে একটা পরমাণুকে বিশ্লেষণ করলে ওখানে ব্লক আছে, চারটা ব্লক পাওয়া যায়, বেসিক ব্লক। তার মধ্যে ডি একটা ব্লক। তো এই ডি ব্লক থাকে অজৈব যৌগের মধ্যে। অজৈব পদার্থে সাধারণত উচ্চ তাপীয় স্থিতিশীলতা, ভালো বৈদ্যুতিক বৈশিষ্ট্য এবং উচ্চ মডুলাস থাকে, এবং তাদের উচ্চ ঘনত্ব ও খুব ভঙ্গুর হতে থাকে। তাদের ঘনত্ব বা ডেন্সিটিও খুব বেশি হয় এবং ভঙ্গুর প্রকৃতির হয়, অর্থাৎ একটু টোটকা, মানে একটু হোঁচট খেলে ভেঙে যায় বা সহজেই ভাঙা যায় আর কি অজৈব যৌগকে।
জৈব পলিমারিক পদার্থের স্থিতিস্থাপক বৈশিষ্ট্য এবং কম ঘনত্ব রয়েছে, তবে তাপীয় স্থিতিশীলতা ও উচ্চ শক্তির অভাব রয়েছে। তাপীয় স্থিতিশীলতা নাই এদের, অর্থাৎ যে এমন না যে একটা অজৈব যৌগ কোথাও আমরা যে তাপমাত্রা দেখলাম যে তার গলনাঙ্ক এত, কিন্তু হয়তো অন্য একটা সোর্স হলে তখন একই পদার্থ তার গলনাঙ্ক আবার একটু পরিবর্তিত হতে পারে। এই জন্য বলা হচ্ছে তার তাপীয় স্থিতিশীলতা নেই। এখন আমরা দেখি যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি। আমরা কিছুটা পার্থক্য ইতিমধ্যে পেয়ে গেছি, তারপরে একটু দা পয়েন্ট একটু দেখি। সমস্ত জৈব যৌগের মধ্যেই কার্বন থাকবে, এটা আমরা দেখেছি। অ্যাজ ফর এক্সাম্পল মিথেন, ইথাইল অ্যালকোহল, ওই যে ওএস আছে, কাজে এটা অ্যালকোহল এবং তার মাথার যে অংশটা C2H3, এটা হচ্ছে ইথেন থেকে আসছে, এই জন্য ইথাইল অ্যালকোহল। এগুলো হচ্ছে সব জৈব যৌগ। পক্ষান্তরে অজৈব যৌগের মধ্যে কার্বন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, মানে নট ম্যান্ডেটরি যে ওখানে কার্বন থাকতেই হবে অজৈব যৌগের ক্ষেত্রে। থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন NH3 মানে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড CO3, CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে যেমন প্রথম অ্যামোনিয়া যেটা, এটার মধ্যে কার্বন নাই, কিন্তু কার্বন ডাই অক্সাইড এটার মধ্যে আবার কার্বন আছে, বাট দুইটাই হচ্ছে অজৈব যৌগ। সেকেন্ড হচ্ছে জৈব যৌগগুলো সমযোজ্যতা দ্বারা গঠিত, সুতরাং জৈব যৌগগুলো সমযোজী হয়ে থাকে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, এসিটিলিন, ইথিলিন, বেনজিন, মিথাইল অ্যালকোহল, ভিনিগার, এগুলা মানে এরা সমযোজী বৈশিষ্ট্য আছে। এবং এই জন্য এদের যে নামের টাইপ বা তাদের যে গোত্র, এগুলো মানে একই গোত্রের যে যৌগগুলো হয়ে থাকে, এগুলোর নামগুলো একই টাইপের হয়ে থাকে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই ধরনের। মানে এগুলো হচ্ছে অ্যালকেন সব। হ্যাঁ, আবার যদি ইয়ে হয়, এই অ্যালকিলিন হয়, তাহলে যেমন এসিটিলিন, ইথিলিন, হ্যাঁ, এসিটিলিন, বিউটিলিন, এরকম নাম হবে। বেনজিন, মিথাইল অ্যালকোহল, এ ধরনের। পক্ষান্তরে অজৈব যৌগগুলো সাধারণত তড়িৎযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়। একটু আগেই বলেছি যে এরা পোলার জাতীয় যৌগ হয়ে থাকে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ আয়ন দিতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। অজৈব যৌগগুলো তড়িৎযোজী হতে পারে, আবার সমযোজী হতে পারে। অজৈব যৌগ মানে বেসিক্যালি তড়িৎযোজী হয়, বাট কিছু কিছু রেয়ার যৌগ আছে যেগুলো সমযোজীও হতে পারে, কিন্তু স্পেশালি সমযোজী বৈশিষ্ট্য জৈব যৌগের থাকবেই। থার্ডলি, জৈব যৌগগুলো সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এরা পানিতে অদ্রবণীয় হয়ে থাকে জৈব যৌগগুলো। জৈব যৌগগুলো সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য এবং ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, মানে ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। পক্ষান্তরে অজৈব যৌগগুলো সাধারণত পানিতে দ্রবণীয় হয় এবং সমধর্মী দ্রাবকে দ্রবীভূত হয়। সমধর্মী দ্রাবক বলতে মানে আহ, যদি এটা অজৈব যৌগ হয়, তার যে ধর্ম থাকবে, দেখা যাবে যে দ্রাবক, ওই দ্রাবক মানে যে তরলটার মধ্যে দ্রবীভূত করতে চাচ্ছি, সেটার বৈশিষ্ট্য অনেকটা একই রকম হবে। এই ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়। অজৈব যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য এবং অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। তাহলে এটা মানে দ্রবণীয়তার দিক থেকে আমরা পার্থক্যটা দেখলাম। ফোর্থলি, সাধারণত জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অজৈব যৌগের তুলনায় অপেক্ষাকৃত কম থাকে এবং তাদের উদ্দায়িতাও বেশি থাকে। উদ্দায়িতা মিন্স হচ্ছে উড়ে যাওয়ার ক্ষমতা, অর্থাৎ যখন আমরা কোনো তরলকে উত্তপ্ত করতে থাকি, তখন এগুলো কি হয়, বাষ্পায়িত হয়ে উড়ে যায়, এটাই হচ্ছে উদ্দায়িতা। এখন বলা হচ্ছে যে জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অজৈব যৌগের তুলনায় কম। এটার অর্থ হচ্ছে যে কম তাপমাত্রায় গলতে পারে এবং কম তাপমাত্রায় হচ্ছে ফুটতে পারে, এবং উদ্দায়িতা বেশি, মানে হচ্ছে আহ এরা উড়ে যায়, যে এই টেন্ডেন্সিটা হচ্ছে কম এদের। আর পক্ষান্তরে অজৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জৈব যৌগের তুলনায় অনেক বেশি হয়। অর্থাৎ অজৈব যৌগকে যদি মানে উত্তপ্ত করা হয়, তাহলে অনেক বেশি তাপমাত্রায় গিয়ে গলতে পারে এবং অনেক বেশি তাপমাত্রায় এরা ফুটতে পারে, কম তাপমাত্রা পারে না। আর এরা সাধারণত অনুদ্দায়ী, মানে উড়ে যায় না। ফিফথলি, জৈব যৌগ দাহ্য প্রকৃতির হয়, এটাও বলেছি আরো কিছুক্ষণ আগে। জৈব যৌগগুলো সাধারণত দাহ্য পদার্থ হয়ে থাকে। এই যে বলেছিলাম আমি, ফর এক্সাম্পল
অ্যালকোহলের মধ্যে বা স্পিরিটের মধ্যে যদি একটু আগুন লাগাই দেওয়া যায় তাহলে কিন্তু আগুন জ্বলবে। এরা হচ্ছে দাহ্য পদার্থ, যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এই যে বিউটেন, অকটেন, এগুলা। আর কার্বন পরমাণু যুক্ত যেগুলো অদীপ্ত শিখায় জ্বলে, আর যেগুলা অবশ্যই কার্বন পরমাণু যুক্ত জৈব যৌগ যদি হয়ে থাকে, জৈব যৌগ মানে তো কার্বন পরমাণু থাকবেই। সাধারণত এরা অদীপ্ত শিখায় জ্বলে মিন্স হচ্ছে যে শিখাটা হবে নীলাভ, মানে রেডিশ বা ইউলিশ কালার হবে না আগুনে। ওগুলো হচ্ছে ব্লুইশ কালার হবে। আবার বেনজিন প্রভৃতি বেশি কার্বন যুক্ত যেগুলো ধোঁয়াটে শিখা যাবে, আর যদি বেনজিন জাতীয় পদার্থ হয় তাহলে ধোঁয়া বের হবে, মানে জ্বলবে হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে। আরেকটা হচ্ছে বিটুমিন জাতীয় পদার্থ, এই যে রাস্তায় পিচ ঢালাই করে বিটুমিন জাতীয় পদার্থ, পিচ মানে বা বিটুমিন, এগুলাতে কিন্তু ধোঁয়া বেশি হয়। হ্যাঁ, বাট দাহ্য পদার্থ। পক্ষান্তরে অজৈব যৌগগুলি হচ্ছে সাধারণত দাহ্য নয়, অজৈব যৌগগুলো যেগুলো সেগুলো সাধারণত দাহ্য পদার্থ হয় না। জৈব যৌগগুলো সিক্স, জৈব যৌগগুলো অনেক ক্ষেত্রে পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পলিমারাইজেশন মিন্স হচ্ছে আহ বহু অণু বা পরমাণু যুক্ত হয়ে যদি একটা বৃহৎ অণু তৈরি করে তখন সেটাকে বলা হয় পলিমারকরণ। মানে যে বিক্রিয়ায় বা যে পদ্ধতিতে অসংখ্য অণু বা পরমাণু যুক্ত একটা বড় অণু তৈরি করতে পারে তাকে বলা হয় পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া। যেমন পলিথিলিন, আমরা বলি পলিথিন ব্যাগ, এই পলিথিন না, শুধু হচ্ছে পলিথিলিন। এই পলিথিলিন এটা আসে কিভাবে? ওই যে ইথিলিন, ইথিলিনের অনেকগুলা পরমাণু যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে, এটা হচ্ছে পলিথিলিন। তো এই পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করার মতো জৈব যৌগের ক্ষমতা আছে। আর যেমন চাল, ময়দা, আলু, কাগজ, জামা কাপড়, প্লাস্টিক, এগুলা এগুলো হচ্ছে পলিমার টাইপের যৌগ। পক্ষান্তরে অজৈব যৌগের ক্ষেত্রে পলিমারাইজেশন বিক্রিয়া খুবই কম হয়। লাস্টলি, কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্মের জন্য জৈব যৌগের কার্বন পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে অতি দীর্ঘ কার্বন শিকল গঠনের মাধ্যমে বেশি আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগ উৎপন্ন করতে পারে। ক্যাটিনেশন ধর্ম মানে কি? ক্যাটিনেশন ধর্ম মানে হচ্ছে যে সকল যৌগ ক্যাটায়ন সৃষ্টি করতে পারে, মানে পজিটিভ আয়ন দিতে পারে, মানে ধনাত্মক আয়ন দিতে পারে, সেগুলো হচ্ছে ক্যাটানেশন, মানে সেই যৌগগুলো হচ্ছে ক্যাটানেশন ধর্মের যৌগ। তো বলা হচ্ছে কার্বন পরমাণুর ক্যাটানেশন ধর্মের জন্য কার্বন পজিটিভ চার্জ দেয়। তো এই ধর্মের জন্য এরা আহ, লম্বা শিকল জাতীয় জৈব যৌগ তৈরি করতে পারে। পক্ষান্তরে অজৈব যৌগের অণুর গঠন অপেক্ষাকৃত সরল এবং আণবিক গুরুত্ব জৈব যৌগের তুলনায় কম। মানে জৈব যৌগ তৈরি হয় কিভাবে এবং পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অসংখ্য। কিভাবে হয়? প্রথমত হচ্ছে হাইড্রোকার্বন যৌগ, এবং হাইড্রোকার্বনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কার্বনের, এমনি তো আমরা জানি যে তিনটা যোজনী আছে, 2 4 6। এখন কার্বন কি করতে পারে বা হাইড্রোকার্বন কি করতে পারে? পরস্পর যুক্ত হয়ে একাধিক ধরনের ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে, যে কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক। এই যে কসমেটিক্স, কসমেটিক্স সবই কিন্তু হাইড্রোকার্বন জাতীয় যৌগ এবং কসমেটিক্স অ্যারোমেটিক যৌগ। তো ওখানে কিছুই না, ওখানে হচ্ছে প্রতিটা যৌগ থেকে প্রতিটা যৌগের ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র হাইড্রোকার্বনের ডিফারেন্স। হয়তো দেখা গেলো একটার মধ্যে যদি 10টা হাইড্রোকার্বন জাতীয় যৌগ থাকে, হয়তো আরেকটা কসমেটিক্স এর মধ্যে হয়তো দেখা গেলো 25টা হাইড্রোকার্বন আছে, এবং ওটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, যৌগটা চেঞ্জ হয়ে গেছে, তার গন্ধ চেঞ্জ হয়ে গেছে। এটাই পার্থক্য, আর কিছু না। বাট সবগুলোই কিন্তু হাইড্রোকার্বন যৌগ। এটাই জৈব যৌগের একটা মজার বিষয়, যে আসলে প্রত্যেকটা জৈব যৌগ একটা থেকে আরেকটার মধ্যে পার্থক্য হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের পার্থক্য, এবং এরা শিকলের মাধ্যমে যৌগ গঠন করে। যৌগ গঠন করে মানে কি? যে হাইড্রোকার্বনের সংখ্যা যখন পরিবর্তন হয়ে যায় তখনই দেখা যায় একটা নতুন ধর্মবিষ্ট জৈব যৌগ বা অ্যারোমেটিক যৌগ তৈরি হয়। তো এই বৈশিষ্ট্যটা জৈব যৌগের মধ্যে আছে, বাট অজৈব যৌগে এই ধরনের বৈশিষ্ট্য নাই। অজৈব যৌগ শিকলের মাধ্যমে যৌগ গঠন করতে পারে না, এরা সরল বন্ধনে যৌগ গঠন করতে পারে। এই হচ্ছে মোটামুটি আমরা আজকে দেখলাম যে জৈব যৌগ কি, বা জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, আর অজৈব যৌগ কি, অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, জৈব যৌগের
প্রকার বা টাইপ গুলোকে আমরা দেখেছি পাঁচটা ধরন আর কি। মূলত জৈব যৌগগুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে চেঞ্জ হয়ে যায় তার মূলকের নাম অনুসারে বা মূলক অনুসারে তার নামকরণ বা বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। মূলক মিন্স হচ্ছে যেমন আমরা দেখেছি যে অ্যালকোহল মূলক যুক্ত থাকলে তখন ওটা অ্যালকোহল টাইপের যৌগ, যদি অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে তখন অ্যালডিহাইড টাইপের যৌগ, কিটোন মূলক যুক্ত থাকলে কিটোন যৌগ, কিংবা কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত থাকলে তখন কার্বক্সিলিক যৌগ হয়ে থাকে। এগুলো হচ্ছে টাইপ। এট দ্য সেম টাইম আমরা অজৈব যৌগ কি বা অজৈব যৌগ এবং জৈব যৌগের মধ্যে ডিফারেন্সটা কি, এবং ডিফারেন্স গুলো আমরা দেখেছি যে তাদের গন্ধ, দ্রবণীয়তা, তারপর হচ্ছে ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি বৈশিষ্ট্য ভিত্তিক পার্থক্যগুলো আমরা দেখেছি। যে জৈব যৌগের ক্ষেত্রে গন্ধগুলো কেমন হয় জৈব যৌগের, বা দ্রবণীয়তা কিসের দ্রবণীয়, বা তাদের ঘনত্ব কেমন হয় জৈব যৌগগুলোর, গলনাঙ্ক বেশি না কম বা স্ফুটনাঙ্ক বেশি না কম ইত্যাদি ইত্যাদি। ঠিক এট দ্য সেম টাইম হচ্ছে অজৈব যৌগগুলা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে কেমন হয়ে থাকে, এই পার্থক্যগুলো আমরা দেখেছি। তো এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে এগুলা মেডিকেল সেন্সে কোথায় কাজে লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। যেমন আমি অ্যালকোহল সম্পর্কে বলতে গিয়ে বলেছি যে যদি আরএস হিসেবে আমরা যেটাকে চিনি, দিস ইজ অ্যালকোহল, এবং ওটা যদি আপনি ডাইলিউশন করতে যান তখন ইউজ করতে হবে, বাট সেটার একটা মাত্রা আছে যে আপনি কত এমএল ডাইলেশনের মধ্যে কতটুকু আপনি আরএস ইউজ করবেন। যদি মাত্রা অতিরিক্ত করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার ঔষধি গুণ নষ্ট হবে, এবং এটা হিতে বিপরীত হবে, মানে হচ্ছে পেশেন্টের জন্য ক্ষতিকারক হবে। আবার আপনি যদি কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেও জব করেন ভবিষ্যতে ফার্মাসিস্ট হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি লিকুইড ফর্মের কোনো মেডিসিন করতে হয় তাহলে এগুলোর ইউজ ভালো বুঝতে হবে। এছাড়া লিকুইড মেডিসিনে ওই যে জৈব যৌগই কিন্তু বেশি থেকে থাকে। আমরা হয়তো বিভিন্ন নামে মেডিসিন গুলা চিনি, যেমন মাদার টিংসার মেডিসিন যখন আপনি করতে যাবেন সেখানে তো এদের যে ভেষজ উদ্ভিদ থেকে যখন মেডিসিন করবেন তখন এগুলো তো জৈব যৌগই। তো জৈব যৌগ যে আপনার কোন টাইপ সেগুলো জানা থাকলে এবং কোনটা কিভাবে আপনি প্রিজার্ভ করবেন সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, বা মেডিসিনের প্রিপারেশনে আপনার ভূমিকাটা ভালোভাবে কাজে লাগবে। সেই জন্য এই ধারণাগুলো দরকার। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আজকের ক্লাস শেষ করবো।